নন্দীগ্রাম গ্রামের সৌন্দর্যটা একটু আলাদা। গ্রাম বাংলার প্রকৃতির পটভূমিতে এটিও একটি সাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি গ্রাম। তবে এই নন্দীগ্রামের একেবারে শেষ প্রান্তে একটি কুটির ছিল, আর সেই কুটিরেই বসবাস করত গ্রামের এক বৃদ্ধা মহিলা। মহিলার কেউই ছিল না, বয়স্কা বৃদ্ধা মহিলা একলাই থাকতেন। শখ করে ধুমধাম করে ছেলের বিয়ে দিয়েছিলেন। ছেলের বউয়ের প্রবঞ্চনায় তার ছেলে বউ বাচ্চাকে নিয়ে শহরে চলে গিয়েছে। বৃদ্ধা মায়ের কোনো রকম খোঁজ তো দূরের কথা, একটা চিঠিও বছরে পাঠায় না। অসহায় বৃদ্ধা মহিলা ওর কাছ থেকে সামান্য কিছু ভিক্ষা করে যেটুকু চাল ডাল আনতো ওইটুকুই ফুটিয়ে খেত। অনেকে দিত, আবার অনেকে দিতও না। চাল ডাল চাইতে গেলে অনেকে তাকে অনেক কটু কথা এবং মারধর পর্যন্ত করত। এই রকমই কাজ ছিল এই মহিলার দিনটি। মহিলার নাম চাপা বুড়ি। কষ্টে চাপা বুড়ির মনের মাঝে এক জীর্ণ শীর্ণ দেওয়ালের উদ্ভূতি ঘটেছে। সে এখন আর কারোর অপেক্ষাতেই থাকে না। ভিক্ষা করে যা পায় সেটা দিয়েই সে চালানোর চেষ্টা করে। গ্রামে অবশ্য একজন তাকে খুব ভালোবাসে, তার নাম সুজাতা। সুজাতার বাড়িতে প্রায় দিন হতেই সেই চাপা বুড়ি ভিক্ষা নিয়ে আসে। বাড়িতে কেউ আছো? সুজাতা বৌমা, ও বৌমা, আছো নাকি বাড়িতে? আমাকে দুটো চাল দেবে মা, খুব খিদে পেয়েছে গো। চাল ডাল দিলে ওগুলোই ফুটিয়ে খেয়ে নেব। বুড়িমার কথার পরপরই একটা কণ্ঠস্বর ভেসে এলো, দাঁড়াও গো বুড়িমা, আসছি। এই বলে সুজাতা ঘর থেকে কিছু চাল ডাল আর সবজি নিয়ে এসে বুড়িমার হাতে তুলে দিল। এই নাও বুড়িমা, চাল ডাল আর সঙ্গে কিছু সবজিও আছে গো। বেঁচে থাকো মা, আমার এই দুর্দিনে একমাত্র তুমিই আমার পাশে এসে দাঁড়িয়েছো মা। আশীর্বাদ করি তোমার স্মৃতির সিঁদুর ঈশ্বর যেন অক্ষয় রাখে। এমন বলছো কেন? তোমার কেউ না থাকলেও মনে করবে তোমার জন্য আমাদের দ্বার সব সময় খোলা। বুড়িমা সেই চাল ডাল আর কিছু সবজি নিয়ে হাঁটতে শুরু করলেন। বাড়িতে গিয়ে এগুলো ফুটিয়েই তিনি আজকের দিনটা কোনো মতে পার করতে চান। আজকে পূর্ণিমা হওয়ার কারণে চাঁদের আলো কিছুটা বেশি, তাই সমস্ত কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদের আলোয় হঠাৎ করে এক বীভৎস দৃশ্য ফুটে উঠল। জঙ্গলের মাঝখানে এক বিকট দর্শনীয় ছায়ামূর্তির আবির্ভাব ঘটল। ছায়ামূর্তিটির চুল উস্কো খুস্কো, চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। হাতের তীক্ষ্ণ নখ, পায়েও সঙ্গে সঙ্গে বড় বড় নখ রয়েছে, যেন এক একটা ধারালো ছুরির মতো। হঠাৎ করে সেই ছায়ামূর্তিটি বাতাসের সঙ্গে মিলিয়ে গেল কোথায় জানি। আমি একটা ব্যাপার কোনোভাবেই বুঝতে পারছি না। তোমাকে হাজারবার বারণ করেছি না ওই চাপা বুড়িকে তুমি কোনো প্রকার ভিক্ষা দেবে না? বুড়িটি এলেই তুমি সমস্ত কিছু ভুলে যাও নাকি, বলো তো? ওই, তুমি এসব কি বলছো বলো তো? বুড়িমার এই গ্রামে আপন বলতে কেউই নেই। বুড়ো মানুষটাকে একা রেখে তার ছেলে বৌমা তো শহরে আরামে রয়েছে। বেচারি বুড়ির কি একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে না? অবশ্যই করে, তবে অভাবের তাড়নায় কিচ্ছু হয় না। সেটাই তো আমি বলছি, নিজের ছেলে মেয়েরাই খোঁজ খবর নেয় না।
তার উপর তুমি আবার আদিক্লেপানা দেখাচ্ছ। বুড়ির যা হবে হোক, না খেতে পেয়ে মারা গেলেও কি, আমরা অত শত জানি না, আমরা এসব বিষয়ে নাক গলাবো না। আর তোমাকেও সাবধান করে দিলাম, এই বলে দিচ্ছি কিন্তু আমি। অপরদিকে চাপা বুড়ি এইখানে ঘটছে অদ্ভুত কাণ্ড। বুড়িমা যা কিছু খেতে যাচ্ছেন তাই নাকি উধাও হয়ে। এ কি, আমি মুখে খাবার তোলার আগেই সব খাবার কোথায় উধাও হয়ে গেল? থালাতে একটা ভাতও নেই। এটা কি করে সম্ভব? না না, এটা তো কোনো সাধারণ ঘটনা হতে পারে না। নাকি সবটাই আমার মনের ভুল? বয়স বাড়ছে, তাই কি খাবারগুলো কখন খেয়ে ফেলছি টেরই পাইনি? হয়তো তার বয়স বাড়ছে, সে কারণে সে হয়তো চোখে ভুলভাল জিনিস দেখছে। এইটা ভেবেই সে নিজের মনকে বুঝালো আর এসব চিন্তা বাদ দিয়ে দিল। তবে তখন বুড়িমার বাড়ির সামনে একটা নিকষ ছায়ামূর্তিকে দেখা গেল। বুড়িমা যতই নিজের মনকে শান্ত করুক, তবে তার সঙ্গে এইরকম ঘটনা প্রত্যেকটা দিনই হতে থাকলো। না, এটা কোনো সাধারণ কাণ্ড হতেই পারে না। এতে নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে। কালই আমাকে মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে তাকে সমস্ত কথা খুলে বলতে হবে। উনি নিশ্চয়ই আমার এই সমস্যার সমাধান করতে পারবেন। বুড়িমা মনস্থির করলেন আগামীকাল সে মোড়ল মশাইয়ের কাছে যাবেন, তার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলবেন, তিনি হয়তো কিছু করতে পারেন। পরের দিন সকাল হতে না হতেই বুড়িমা ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে গ্রামের মোড়ল মশাইয়ের কাছে যাওয়ার জন্য রওনা দিলেন। বাড়ির সামনে এসে একটু হচ্চকিয়ে গুছিয়ে সে মোড়ল মশাইকে ডাকলেন। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? আমি চাপা বুড়ি মোড়ল মশাই, আমি চাপা বুড়ি মোড়ল মশাই। আমার যে আপনার সাথে একটা বিশেষ দরকার ছিল, দয়া করে আপনি একটু বাইরে আসুন। বুড়িমার আওয়াজ শুনে ঘর থেকে তাড়াতাড়ি মোড়ল মশাই বেরিয়ে এলেন। কি হয়েছে গো চাপা বুড়ি, তুমি আজ আমার এখানে কি করছো? কি একটা বিশেষ দরকার বললে, তাড়াতাড়ি করো, আমার সময় নেই হাতে। আসলে কি করে বলি, কথাটা শুনলে আপনার একটু অস্বাভাবিক লাগবে, কিন্তু কি করব বলেই ফেলছি। আমার না ঘরেতে থাকলে কেমন জানি লাগে। বারবার মনে হয় আমার ঘরে যেন আমি বাদে অন্য কেউ রয়েছে। শুধু তাই নয় মোড়ল মশাই, আমি যখন খাবার খেতে বসি, আমার সমস্ত খাবার কে যেন এসে খেয়ে চলে যায়। কিন্তু কে খায় আর খেয়ে কোথায় বা যায় তা আর আমি দেখতে পাই না। কিন্তু আমার মনে হয় কেউ যেন আমার সাথে সাথেই থাকে। এই ঘটনা আমার সাথে 7-5 দিন ধরে ঘটে যাচ্ছে। আমি আপনার কাছে আসবো আসবো করে ঠিক করে আসতে পারছিলাম না, তবে আজ চলেই এলাম। আমার তো মনে হচ্ছে এটা কোনো চোর ছেচরের কাজ, তারপরে আবার তুমি ভূত পেতে বিশ্বাসী। আচ্ছা, তুমি বরং আজকে আমার বাড়িতে থেকে যাও, বুঝলে? রাত্রে খাবার এখানেই খেও। যদি আজকে কেউ তোমার খাবার খেয়ে নেয় বা কেউ আসে, তাহলে তো আমি লুকিয়ে দেখবই। আর যদি চোর হয়, সে তো এই বাড়িতে আর আসবে না। তুমি চিন্তা করো না, আজকে রাত্রে তুমি আমার বাড়িতে থেকে যাও। আজকে যেই আসুক, ভূত কিংবা চোর, তার একেবারে শ্রাদ্ধ হয়ে যাবে। ওই বেটা গুঘুর ফাঁদ দেখেছে, গুগুকে আর দেখেনি। থুরি, গুঘু দেখেছে, গুঘুর ফাঁদ দেখেনি। ও আসুক, আজকে ওকে ধরেই ছাড়বো। তুমি অত চিন্তা করো না, এটা কোনো চোর ছেচরি হবে, নইলে খাবার খেয়ে চলে যাবে।
আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই করব, কিন্তু আমার যে বড্ড ভয় করছে। এই বয়সে এসে এই সমস্ত কিছু ভালো লাগছে না। এ কোনো ভূত পেত যদি হয় তাহলে তো সে আমাকে মেরে ফেলবে। আমার বড্ড ভয় করছে। তোমাকে আমি কি বললাম বলো তো চাপা বুড়ি, বললাম তো এত চিন্তা করো না, আজকে রাতেই সবটা প্রমাণ হয়ে যাবে। কোনো চোর আসে নাকি ভূত, আর ভূত এলে আমি বরং নিবারণ ওঝার কাছে যাই, বুঝলে? যদি সত্যিকারের ভূত হয় তাহলে উনি আমাদের কোনো বিধান দিতে পারবেন, আর ওনার এই সম্পর্কে বিশেষ জ্ঞানও রয়েছে, তার কাছ থেকে শুনে এলে ভালো হবে। যদি এটা ভূত হয় তাহলে কিভাবে তাকে জব্দ করা যায়। আর তুমি অত চিন্তা করো না, তুমি থেকে যাও আমার বাড়ি, তারপর যা হবার হবে। অত ঘাবড়িয়ে লাভ কি বলো? তুমি একদম এসব চিন্তা করো না চাপা বুড়ি। আপনার কথা মতোই আমি আজ এখানে থাকছি, আর এখানে এই রাতের খাবার খাবো। দেখি কে আমার খাবার আজকে খেয়ে যায়। সেই ব্যাটাকে আজকে আমি ধরেই ছাড়বো। এই বলে চাপা বুড়ি থেকে গেল মোড়ল মশাইয়ের বাড়ি। সূর্য পশ্চিম আকাশে অস্ত গিয়েছে, চারিপাশটায় বেশ আঁধারও নেমেছে। হঠাৎ করে দুটি কালো পা যেন এগিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থলে। অন্যদিকে চাপা বুড়ির সামনে কিছু ফলমূল আর মাছ মাংস রেখে দেওয়া হয়েছে। দেখবি যে কে আসে আজকে চাপা বুড়ির খাবার খেতে। মোড়ল মশাই পিছনেই লুকিয়ে রয়েছে। তবে হঠাৎ করে চাপা বুড়ি আর মোড়ল মশাই যা দেখতে পেলেন তাতে তাদের হাড় হিম হয়ে গেল। একটা ভয়ানক কালো ছায়ামূর্তি, যার চোখ আগুনের ভাটার মতো জ্বলছে। মোড়ল মশাই, ওই দেখুন, একটা ছায়া মূর্তি হেঁটে যাচ্ছে কালো রঙের। কি বীভৎস দৃশ্য গো মোড়ল মশাই! আমি বলেছিলাম না এটা কোনো ভূতের কাজ। চাপা বুড়ি, তুমি চিন্তা করো না, এ হচ্ছে এক রাক্ষসে ভূত। এ এ গ্রামে গ্রামে খাবার খেয়ে বেড়ায়, এমনকি গ্রামের একজনকে নাকি খেয়েও ফেলেছে। এর পেছনে পড়েছিল নিবারণ ওঝা। নিবারণ ওঝা একে ধরার অনেক চেষ্টা করেছে, কিন্তু এ লুকিয়ে আমাদের নন্দীগ্রামে এসে পড়েছে। মোড়ল মশাইয়ের কথা শেষ হতে না হতেই ঘরের মধ্যে এক তান্ত্রিক দৌড়াতে দৌড়াতে উপস্থিত হলো। এই তো নিবারণ তান্ত্রিক মশাই এসে গেছে, আর কোনো চিন্তা নেই। তান্ত্রিক মশাই, এই পেতাত্তাকে তাড়াতাড়ি আপনি বন্দি করুন। এই পেতাত্তা বুড়িমাকে অনেক জ্বালিয়েছে, আজকে মাছ মাংস খাচ্ছে, আগামীকাল যে মানুষের মাংস খাবে না, এটা কোথায় বলা আছে নাকি? হ্যাঁ, তোমরা চিন্তা করো না, আমি এসেছি, আমি দেখছি কি করা যায়। এই পেতাত্তাকে আমি বন্দি করে রেখেছিলাম। পেতাত্তা প্রচন্ড চতুর, সেই কারণে আমার মন্ত্রজালকে ভেদ করে বাইরে বেরিয়ে এসেছিল। এই পেতাত্তাকে আজকে আমি বন্দি করেই ছাড়বো। তোমরা সরে যাও, একটু সরে যাও। পর্যন্ত কেউ বন্দি করে রাখতে পারিনি, তুইও তো পারিসনি। আমাকে বন্দি করবে এইরকম কারোর কোনো ক্ষমতাই নেই। আমার ক্ষমতা আছে, আমি নিবারণ তান্ত্রিক। আমার হাত থেকে তুই মুক্তি একবার পেয়েছিস, এইবার আর পাবি না। আমি সাবধানতার কোনো ভুল রাখবো না। এবার দেখ আমি তোকে কি করি। ওং হিং ক্রিং ফট স্বাহা পিশাচায় নামা। উফ, আমার শরীর জ্বলে যাচ্ছে। এই তান্ত্রিক, এই তান্ত্রিক, বন্ধ কর তোর মন্ত্র বলা। তোর মন্ত্র আমার কানে এসে আমার কান যেন ফাটিয়ে তুলছে। আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। এই বলেই সেইখান থেকে সেই ছায়ামূর্তিটি উধাও হয়ে যায়। তান্ত্রিক তাকে বন্দী করতে সক্ষম হয়। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, কি বলো? আগে ঘুম থেকে উঠতাম সে 7টায়, এখন 10টার আগে চোখই খোলে না।
হ্যাঁ ভাইয়া, ঠিক বলেছ। শীতের কিন্তু উপকারিতাও আছে। শীত আসলে খেজুরের গুড়ের পিঠা খাওয়া যায় গরম গরম। এই দিকটা থেকে আমার শীতকালটা প্রিয়। পিঠা খাওয়ার ধুম পড়ে যায় একেবারে। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু এখন সমস্ত গুড়েই ভেজাল। খাঁটি গুড় আর পাওয়া যায় না। আর খেজুরের গাছ আমাদের গ্রামে তো আর নেই। থাকলে তো সেই খেজুরের রস দিয়ে গুড় বানিয়ে তারপর বিক্রি করা হতো বাজারে। কিন্তু এখন যেসব ভেজাল দেওয়া জিনিসপত্র, খেতেই ইচ্ছা করে না। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই। আচ্ছা, আমি এখন একটু আসি। হ্যাঁ, তোমরা বরং গল্প করো আর চায়ের বিলটা নাও। আর কাল আবার আড্ডা হবে, ঠিক আছে? রাত্রে আর আমি আসতে পারবো না এখানে। এই বলে আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। তখন বেলা 1টা কি 1:30 হবে। রাতে আর যাব না বলেই ঠিক করলাম। আসলে আমি রতন প্রত্যেক দিন আমি আর আমার বন্ধু বিজেন একসঙ্গে গিয়ে ওই চায়ের দোকানে গল্প আড্ডা দিই। সকালবেলাও দিই, রাতেও দিই, কিন্তু এখন যেমন ঠান্ডা, আর যাব না বলেই ঠিক করলাম। ঘরের মধ্যে আমি একটু বসে ভাবছি, নিজের এখন চলতে হবে, বড় হয়েছি, কোনো কাজবাজও পাচ্ছি না, বেকারই রয়েছি। এই সমস্ত কিছু ভাবছি, তখনই কেউ যেন আমাকে ডাক দিল। রতন, রতন, বাড়িতে আছিস? দরজাটা একটু খুলে দে তো ভাই। আর তোর সাথে কিছু কথা আছে আমার, তাই দরজাটা একটু খোল, আমাকে ভেতরে আসতে দে। ও বিজেন, আচ্ছা আচ্ছা, আমি আসছি। তুই ওখানে একটু দাঁড়া। শীত পড়েছে তো, তাই ঘরে বসে আছি। বল বিজেন, কি হয়েছে? আমাকে আজ ডাকতে এলি? আমি তো আগেই বলে এসেছিলাম যে যেই ঠান্ডা পড়েছে আমি চায়ের আসরে যাব না, তোরাই গল্প করিস। আরে আমি ওই কাজে আসিনি, আমি এসেছি অন্য একটা কাজে। তুই সকালে বলছিলি না খেজুরের রসের কথা, আমি জানি কোথায় খেজুরের রস পাওয়া যায়। তা বলি, তুই কি করে জানলি এসব? আমাদের হরেন্দা তো বলল যে এই দিকে, মানে আমাদের এই গ্রামে কোথাও খেজুর বাগান নেই। আছে রে আছে, আমি জানি, কিন্তু জায়গাটার একটু বদনাম আছে, মানে ভূত পেত নিয়ে। কিন্তু তুই তো মনে হয় ভূত পেত বিশ্বাস করিস না। চল না, আমরা গিয়ে রস চুরি করে আনি। ও, ভূতের বদনাম? ভূত টুত আমি বিশ্বাস করি না। তাহলে চল। খেজুরের রসের যেই দাম, ওই খাঁটি রস দিয়ে গুড় বানালে তো একেবারে স্বাদই অন্যরকম হবে। চল চল, আর দেরি করতে হবে না। আরে আমি জানতাম তুই রাজি হবি। ঠিক বলেছিস, খেজুরের রসের যে কত দাম, তারপর আমরা যদি খাঁটিটা পাই, আর তো কথাই নেই। আমি আর বিজেন হাঁটতে শুরু করলাম। আমি জানি না যে কোথায় নিয়ে যাচ্ছে বিজেন আমাকে। তারপরেও বিজেনের সাথে আমি হেঁটে যাচ্ছি, কারণ খেজুরের রস জাল দিলে যে গুড় হবে, সেই গুড় আমরা বাজারেও বিক্রি করব। আর বেকারত্বের মাঝে এইটা আমার একটা পেশা হয়েও দাঁড়াতে পারে। সেই সম্ভাবনা নিয়েই আমি বিজেনের সঙ্গে যাচ্ছিলাম। বিজেন রাস্তাটাকে খুব ভালোভাবে চেনে। একটু রাস্তা যাওয়ার পর আমি বিজেনকে জিজ্ঞাসা করলাম, বিজেন, তা বলছি আর কত দূর? হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল, আর এই হাড় কাঁপানো শীতে বাইরে এসেছি, খুব শীত করছে। আরে ঠান্ডা কি আমার লাগছে না? কিন্তু খুশিও লাগছে। ওই দিকে তাকিয়ে দেখ, ওই যে ওই দিকে দেখেছিস কত খেজুর গাছ? তাড়াতাড়ি চল, বেশি দেরি করা যাবে না, শীঘ্রই কাজটা সম্পন্ন করতে হবে। এরপর আমি আর আমার বন্ধু বিজেন সেই খেজুর বাগানে এসে দাঁড়ালাম। চারিপাশে অনেক খেজুর গাছ, কিন্তু তাতে হাড়ি বাঁধা। এতে আমাদের একটু অবাক লাগলো, যে জায়গায় কেউ আসে না সেখানে হাড়িটা বাঁধবে কে? তাও একটা হাড়ি নয়, প্রায় প্রত্যেকটা গাছেই। খেজুর বাগানটা
অনেকটাই বড়, গাছগুলো অনেক, কিন্তু সবকটা গাছে কি করে হাঁড়ি বাঁধা? কে বেঁধে রেখে গেল হাঁড়িগুলো? আমরা ছাড়া তো। এটা তো খুশির খবর, হাঁড়ি বেঁধে রেখে গিয়েছে লোকজন। আমাদের মতোই মনে হয় এসেছিল বুঝলি, খেজুরের রস চুরি করতে, তারপর হাঁড়ি বেঁধে রেখে চলে গিয়েছে। এটা তো আমাদেরই লাভ। তুই এখানে দাঁড়া, আমি হাঁড়িগুলো পেরে আনি। আমার বন্ধু বিজেন খেজুর গাছে উঠতে শুরু করলো, উঠে হাঁড়িগুলো পারবে বলে। আমি নিচেই দাঁড়িয়েছিলাম, আমার খুব ভয় করছিল। হঠাৎ করে আমি বললাম, বিজেন তাড়াতাড়ি নাম তুই গাছ থেকে, একটা হাঁড়ি নিয়েই বাড়িতে চল, যেই ঠান্ডা পড়ছে আমি বরফ হয়ে যাব। তারপর আমি খেজুর গাছগুলোর দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। আমি তো এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলাম। আমার মাথায় ঢুকছিল না কোথায় গেল বিজেন। সেই খেজুর বাগানে আমি একা দাঁড়িয়ে রয়েছি। ঠান্ডা হাওয়াটা যেন আরও বাড়তে থাকলো, আর আমার এই ভয়কে আরও বাড়িয়ে তুললো। আমার একা ওখানে খুব ভয় লাগছিল, সেই কারণে আমি ওখান থেকে চলে আসতে বাধ্য হই। আমি ভাবলাম সামনে হয়তো বিজেন কোথাও রয়েছে। হঠাৎ করে আমি একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম, যেটা ওই খেজুর বাগানের থেকে কিছুটা সামান্য দূরত্বের। আমি যখনই জঙ্গলের মধ্যে গেলাম, ওই খেজুর বাগান থেকে বিজেনের গলার আওয়াজ শোনা গেল, রতন কোথায় যাচ্ছিস? আর একটু এগোস না, তোর বিপদ হবে। আমি তারপর সেই খেজুর বাগানের দিকে তাকালাম, তখন সমস্ত কিছু চুপচাপ হয়ে গিয়েছে। কে কে ওখানে? কে ছিল ওখানে? বিজেন নাকি? বিজেনের কণ্ঠ। না না, আমাকে একবার গিয়ে ওইখানে দেখতেই হবে। আমি একটু হেঁটে সামনে যেতে না যেতেই দেখি বিজেনের গায়ের ওপর একটি বিশাল আকৃতির জন্তু বিজেনের বুকটাকে চিরে রক্ত বের করে সে তার পিপাসা মিটাচ্ছে। তারপর আমি সেখান থেকে তাড়াতাড়ি দৌড়ে পালাতে শুরু করি। পালাতে আমি একটা জায়গায় গিয়ে দেখি দূরে মাঠে কে যেন দাঁড়িয়ে আছে। এতটা দূর থেকে দেখে মনে হচ্ছে বিজেনই। আমি অনেকক্ষণ ধরে ছায়ামূর্তিটার দিকে তাকিয়ে রয়েছি। তারপর আমি তাকিয়ে বললাম, এই ছেলে, তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন? এমন শীতের রাতে এই ধান খেতে তুমি কি করতে এসেছো বলো তো? যে ঠান্ডা পড়েছে, কি তোমার কাজ? এদিকে তাকাও তো। আমার কথা শুনে ছেলেটা আমার দিকে না এসে উল্টে সেই ধান ক্ষেতের মধ্যে একটা সরু রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকলো। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছি। আমি দাঁড়িয়ে রয়েছি সেইখানে। আমার মনে হলো যে ছেলেটার পিছু নেওয়া উচিত। তৎক্ষণাৎ আমি ছেলেটার পিছু নিতে শুরু করলাম। ওই ছেলেটা কে, বিজেন নাকি অন্য কেউ, সেটা আমি বুঝতে পারিনি। আমি সেই কারণে সেই ছেলেটার পিছু নিয়েছি। হঠাৎ করে আমার পায়ের কাছে দেখি সেই বিশাল জন্তুটি কোত্থেকে যেন চলে এসেছে। জন্তুটি বিজেনকে তার মানে হত্যা করে ফেলেছে, আর বিজেনের রূপ নিয়ে এখানে আমাকে শেষ করতে এসেছে, তার কারণ আমি ওকে দেখে ফেলেছি। হঠাৎ করেই সেই বিকট জন্তুটা আমার উপর ঝাঁপিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল সেই মাটিতে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু না, চোখ বন্ধ হয়ে এলো। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই আমি দেখি আমি সেই ধান ক্ষেতের মাঝখানে পড়ে রয়েছি। আমি উঠে দাঁড়ালাম। এইখান থেকে খেজুর বাগানটা স্পষ্ট দেখা যাচ্ছে। খেজুর বাগানটার দিকে তাকিয়েই আমি অবাক হলাম। এ কি, আমার মৃতদেহ ওখানে কি করে গেল? আমি মারা গিয়েছি। অনেক লোক আমার চারিপাশে দাঁড়িয়ে রয়েছে। আমার 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 সারাটা শরীর যেন হালকা তুলোর মতো লাগছে। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। তার মানে কি আমি মরে গিয়েছি? তাহলে বিজেন কোথায়?
আর ওই জন্তুটা কি কোনো অপশক্তি ছিল?